नमस्कार वेलकम बैक टू माई चैनल। आमार चैनलेर पक्ष थेके आपनादेर सबाइके स्वागत। एर आगेर भिडियोते आपनारा देखेछेन किभाबे एकटा एसएचजी प्रोफाइल एंट्री करते हय। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা দলের মধ্যে মেম্বার এন্ট্রি করতে হয় বা পুরনো মেম্বার মডিফিকেশন করতে হয়। তো ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে ক্লিক করে অন করে রাখবেন যাতে সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যেতে পারে। তো চলুন শুরু করা যাক। লোকস অ্যাপে লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যায়। এরপরে আপনাদের যেই দলের মেম্বার আপনারা এন্ট্রি করতে চাইবেন সেই দলটাকে যেতে হলে আপনারা কোথায় যান, নিচে যে মেনুগুলো আছে হোম, টাস্ক, মিটিং, এসএইচজি অ্যান্ড মোর, এসএইচজিতে যাবেন। এসএইচজিতে যাওয়ার পরে আপনার আন্ডারে যতগুলো অ্যাক্টিভ দল আছে ততগুলো শো করবে। যদি কোনো ইনঅ্যাক্টিভ দল থেকে থাকে সেটাও শো করবে, আর পেন্ডিং ফর অ্যাপ্রুভাল সেটাও শো করবে। এবার আপনি যে জিপির আন্ডারে যে ভিলেজের উপরে কাজ করবেন সেটা ওপর থেকে সিলেক্ট করে নেবেন। এইভাবে গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ সিলেক্ট করে নেওয়ার পরে ওই গ্রাম পঞ্চায়েতের ওই ভিলেজের আন্ডারে যতগুলো আপনার অ্যাক্টিভ দল আছে সেগুলো দেখিয়ে দেবে। এবার এর মধ্যে কোনো যদি দলের আপনি এন্ট্রি করতে চান তাহলে কি করতে হবে, সেই দলটাতে ক্লিক না করে তার নিচে যে মেম্বার আছে এবং প্লাস বটম দেওয়া আছে সেই মেম্বারের প্লাস বটমে আপনাকে ক্লিক করতে হবে, তবে গিয়ে আপনি মেম্বার এন্ট্রি করতে পারবেন। আর যদি দলটার উপরে হাত দিয়ে দেন তাহলে কিন্তু দলের মডিফিকেশানে চলে যাবেন, যেটা আপনাদেরকে গত ভিডিওতে আমি দেখিয়েছি। তো চলুন এখন শুরু করা যাক একটি দলের মেম্বার কিভাবে এন্ট্রি করতে হয়। আমি এখানে উদাহরণ হিসাবে গণপতিনগর স্বপ্না এসএসজি বলে একটা দল আছে, ওই দলে 9 জন মেম্বার আছে। ওইখানে কিভাবে একটা মেম্বারকে এন্ট্রি করা যায় সেটা আমি দেখাবো। তাই মেম্বার এন্ট্রি করার ক্ষেত্রে আমি বললাম কি, নিচে যে মেম্বার্স 9 বলে লেখা আছে তার নিচে যে গোল গোল করে সিম্বল আছে এবং +6 বলে অপশান আছে ওইখানে আমি ক্লিক করব। তাহলে ক্লিক করলে কি হবে, আমার মেম্বারগুলো এন্ট্রি করা যাবে। আমি ক্লিক করলাম। ক্লিক করলে যতজন মেম্বারের আমরা এন্ট্রি করেছি সেই মেম্বারের তথ্য আমরা চলে আসবে। আর যদি নতুন দল হয় সেখানে তো কোনো মেম্বার থাকে না, তখন আপনাকে কি করতে হবে, নিচে যে প্লাস বটমটা আছে এই প্লাস বটমের উপরে আপনাকে ক্লিক করতে হবে। প্লাস বটমের উপরে ক্লিক করলে এই রকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে প্রথমে দেখুন 1 নম্বরে আছে ভেরিফাই আধার। প্রথমে একটা একটা করে জায়গা আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, আপনারা মন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আসছে কি আধার নাম্বার। আপনি যেই ব্যক্তির আধারটির এন্ট্রি করবেন সেই ব্যক্তির আধার নাম্বারটা এখানে পুট করতে হবে। এখানে বলে দিই, আপনি যেই ব্যক্তির তথ্য এখানে এন্ট্রি করবেন তার কিন্তু অরিজিনাল আধার কার্ডটা আপনার কাছে রাখবেন, কারণ অরিজিনাল আধার কার্ড যদি আপনি কাছে রেখে এন্ট্রি করেন তাহলে আধার কার্ডে যে কিউআর কোডটা থাকে ওই কিউআর কোডটা এখান থেকে স্ক্যান করে নিলে আপনার অনেকগুলো তথ্য এখানে চলে আসবে। তাই যারই আধার কার্ডটা আপনি এন্ট্রি করতে যাবেন অবশ্যই তাকে অরিজিনাল আধার কার্ডটা নিয়ে আসতে বলবেন। জেরক্স থেকে অনেক সময় আপনি তথ্য নিতে পারেন, কিন্তু জেরক্স থেকে অনেক সময় স্ক্যান হয় না, কারণ জেরক্সের কোডের ছবিটা থাকে সেটা অনেকটা অস্পষ্ট হয়। তাই অবশ্যই অরিজিনাল আধার কার্ড থেকে আপনারা স্ক্যান করে তথ্যটা নিয়ে নেবেন, তাহলে আপনাদের এন্ট্রিটা অনেক দ্রুত আপনারা করতে পারবেন। এটা হলো একটা ছোট্ট টিপস, এটা মাথায় রেখে কাজ করবেন। তাহলে আপনাকে প্রথমে দিতে হবে কি আধার নাম্বার। আধার নাম্বার দেওয়ার পরে আপনাকে করতে হবে কি, পাশে যে স্ক্যান বলে লেখা আছে আধার কার্ডের ছবি দেওয়া ওটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে অরিজিনাল ওখানে শো করবে যে আধার কার্ডের যে যে তথ্যগুলো ওরা স্ক্যান করে নিল, সেটা ওকে করে দিলে ওনার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার এইসব তথ্যগুলো অটোমেটিক্যালি চলে আসবে এবং তার সঙ্গে সঙ্গে কেওয়াইসির যে ডিটেলসটা এন্ট্রি করতে হয় পরবর্তী ফেজে আছে, অর্থাৎ 5 নম্বর ফেজে, সেটাও কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে। অ্যাড্রেসেরও তথ্য চলে যাবে। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন অরিজিনাল আধার কার্ড দিয়ে এন্ট্রি করার জন্য। এরপরে আপনাদের আসছে কি ফুল নেম অ্যাজ পার আধার। এইখানে একটা ছোট্ট টিপস বলে দিই, যখনই আপনারা ফুল নেম অ্যাজ পার আধার এই জায়গাতে সেই ব্যক্তির যখন নাম দেবেন অবশ্যই আধার কার্ডে যেরকম করে নামটা লেখা আছে সেরকম করেই দেবেন। এখানে যদি ওই ব্যক্তি বলে থাকে যে আমার আধার কার্ডে নামটা ভুল আছে, আমি নতুন করে ভোটার কার্ড দিচ্ছি বা অন্য কোনো ডকুমেন্টস দিচ্ছি, সেই ডকুমেন্টসে যা নাম আছে এখানে আপনি পুট করুন, আপনি কিন্তু সেটা করবেন না, কারণ এখানে বলেই দিয়েছে নেম অ্যাজ পার আধার। আধার কার্ডে যদি নাম ভুলও থাকে আপনাকে কিন্তু এখানে ভুল এন্ট্রি করতে হবে, আপনি ঠিক করতে পারবেন না। ঠিক করলে তাহলে আধার ভেরিফিকেশান করা যাবে না।
নেক্সট যে পয়েন্টটা আছে, নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, আঞ্চলিক ভাষাতে তার নাম কি হবে। আঞ্চলিক ভাষাটা আপনাদেরকে দিতে আমি মানা করে দিয়েছিলাম। এখানে আপনারা বাই ডিফল্ট বাংলা সিলেক্ট করে রেখেছেন। বাংলা সিলেক্ট করার জন্য আপনারা বাংলাতে লিখতে চাইবেন, কিন্তু লেখার দরকার নেই, ডেটা ফেচ করার সময় সমস্যা হয়। এরপরে আসছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের ক্ষেত্রে আপনারা কীভাবে এন্ট্রি করবেন, পাশে যে ক্যালেন্ডারের মতো সিম্বলটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে তার যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থটা এখান থেকে চুজ করে নিতে হবে। ধরুন আমি যদি উদাহরণ হিসাবে বলি, কোনো একজন ব্যক্তির তার ডেট অফ বার্থ 2000 সাল, তাহলে প্রথমে আপনাকে 2000 সালটা চুজ করতে হবে। তারপরে কোন মাস, ধরুন তার জন্ম মাস হচ্ছে জুলাই 12 তারিখ, তাহলে জুলাই মাসের 12 তারিখ সিলেক্ট করবেন, দিয়ে ওকে করবেন। তাহলে দেখুন 12ই জুলাই 2000 সালে অ্যাজ পার আধার যদি থাকে তাহলে সেইভাবে আপনারা এন্ট্রি করে দেবেন। আর যদি আপনারা স্ক্যান করে নেন, এই ডেট অফ বার্থ তো অটোমেটিক্যালি চলে আসবে, তাতে কোনো সমস্যা হবে না। আপনাদের আরেকটা কথা বলে দিই, অনেক সময় আপনারা যখন স্ক্যান করেন, যাদের ডেট অফ বার্থ 11 দিয়ে শুরু হয় তাদের ক্ষেত্রে কিন্তু রেড কালারের সিম্বল দেখায়, 11টা রেড হয়ে থাকে। তখন আপনারা সিম্পলি কী করবেন, ক্যালেন্ডারটা চুজ করে ওটাকে ওকে করে দেবেন, ওই সেম ডেট অফ বার্থটাকে ওকে করে দেবেন, তাহলে কিন্তু ওই রেড অপশানটা চলে গিয়ে ব্ল্যাক হয়ে যাবে। নেক্সট হচ্ছে জেন্ডার। বাই ডিফল্ট ফিমেল লেখা থাকে, যদি আপনারা ইএসএসজি এন্ট্রি করেন তখন আপনারা মেল করবেন, বা ট্রান্সজেন্ডারের যদি এন্ট্রি করে থাকেন তখন ট্রান্সজেন্ডার করবেন, না হলে বাই ডিফল্ট ফিমেলই দেওয়া থাকে। এরপরে আসছে মোবাইল নাম্বার। না, মোবাইল নাম্বার এন্ট্রি করার ক্ষেত্রে ওই ব্যক্তির মোবাইল নাম্বারটা আপনাকে এখানে পুট করতে হবে। যদি দেখা যায় ওই ব্যক্তির মোবাইল নাম্বারটা ওই ব্যক্তির কাছে থাকে না, অন্য কানো বাড়ির মোবাইল নাম্বার এখানে পুট করছেন, তাহলে সেই মোবাইল নাম্বারটা বাড়ির কোন ব্যক্তির কাছে থাকে সেখানে নিচের অপশানটাতে দিতে হবে, অর্থাৎ মোবাইল নাম্বার বিলংস টু, অর্থাৎ মোবাইল নাম্বারটা কার কাছে থাকে। ধরুন এই ব্যক্তির মোবাইল নাম্বারটা নিজের কাছে থাকে, তাহলে মোবাইল নাম্বার বিলংস টু কী হবে, সেলফ। যদি বলে ওই ব্যক্তির মোবাইল নাম্বারটা তার বাবার কাছে থাকে তাহলে হবে ফাদার, যদি তার মায়ের কাছে থাকে তাহলে মাদার, যদি তার হাজব্যান্ডের কাছে থাকে তাহলে হবে স্পাউস, শ্বশুরের যদি ফোন নাম্বার হয় ফাদার ইন ল, শাশুড়ির যদি ফোন নাম্বার হয় মাদার ইন ল, আর ভাইয়ের হলে ব্রাদার, বোন হলে সিস্টার, কোনো প্রতিবেশীর ফোন নাম্বার হলে নাইবার, আর দলের বুককিপারের হলে বুককিপার। এইগুলো অপশান ছাড়াও যদি অন্য কারোর ফোন নাম্বার দিয়ে থাকে তাহলে আপনারা আদার্স চুজ করবেন। আদার্স চুজ করে নিচে যে চেক বক্সটা আছে চেক বক্সটাতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ভেরিফাই আধারটা কী সুন্দর ব্রাইট হয়ে গেছে। এবার আপনারা ভেরিফাই আধার করলে ওটা অটোমেটিক্যালি আধারটা ভেরিফাই হয়ে বেসিক ডিটেলসে চলে যাবে। বেসিক ডিটেলস এন্ট্রি করার ক্ষেত্রে প্রথমে আপনাকে দিতে হয় মেম্বারের ইমেজ। এই ইমেজ দেওয়ার ক্ষেত্রে একটা ছোট্ট টিপস বলে দিই, আপনারা লাইভ ডেটা ক্যাপচার করবেন, অর্থাৎ আপনাকে সেই মেম্বার হয়তো একটা পাসপোর্ট সাইজের ছবি দিল, আপনি সেই ছবিটা এখানে আপলোড করে দিলেন, ওটা কিন্তু লোকস চায় না। অ্যাজ পার NULM গাইডলাইন লোকসে যে ডেটাগুলো উঠবে সব হচ্ছে লাইভ ডেটা। মেম্বারের ইমেজ ক্যাপচার করার ক্ষেত্রে আপনারা কি করবেন, পাশে যে ক্যামেরার মতো সিম্বল আছে এবং প্লাস সাইন দেওয়া আছে ওটাতে ক্লিক করবেন। ক্লিক করলে ক্যামেরাটা অন হয়ে যাবে। অন হয়ে আপনারা যেমন করে নর্মাল ক্যামেরাতে ছবি তোলেন সেইভাবে ছবি তুলে নেবেন। ছবি তুলে ক্রপ করে নেবেন, অর্থাৎ সাইডের অংশগুলোকে বাদ দিয়ে সুন্দর করে ছবিটা এখানে ক্রপ করে নেবেন। ক্রপ করে ওকে করে দেবেন, দিলে এখানে মেম্বারের ছবিটা চলে আসবে। এরপরে নেক্সট যে ফিল্ডটা আছে সেটা হচ্ছে মেম্বার জয়নিং ডেট। মেম্বার জয়নিং ডেটের ক্ষেত্রে আপনাদেরকে বলে দিই, যদি ওই ব্যক্তি যেদিন দল গঠন হয়েছে সেদিন থেকে থাকে তাহলে কোনো সমস্যা নেই, সেই ডেটটা দল ফরমেশনের ডেটটাই ওর জয়নিং ডেট হয়ে যাবে। কিন্তু যদি দেখা যায় ওই ব্যক্তি দল গঠন যেদিন হয়েছে তার 2 বছর কি 3 বছর পরে জয়েন করেছে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা ক্যালেন্ডার থেকে ডেটটাকে চুজ করে নেবেন। ওখানে বাই ডিফল্ট যে ডেট অফ জয়নিংটা দেখায় সেটা কিন্তু SHG ফরমেশনের ডেট অফ জয়নিংটা দেখায়। আপনাদেরকে যদি পরবর্তীকালে জয়েন হয়ে থাকে ক্যালেন্ডার থেকে আপনাদেরকে ডেট অফ জয়নিংটা চুজ করে নিতে হবে। যেমন করে আপনারা ডেট অফ বার্থটা চুজ করেছিলেন ঠিক একইভাবে মেম্বারদের জয়নিং ডেটটাও ক্যালেন্ডার থেকে আপনাদেরকে চুজ করে নিতে হবে। এরপরে আসছে কি হাইয়েস্ট এডুকেশনাল লেভেল, অর্থাৎ ওই ব্যক্তি ঠিক কত দূর পর্যন্ত পড়াশোনা করেছে। তো ড্রপ ডাউনে কী ক্লাসগুলো আছে সেটা আপনারা প্রথমে দেখে নিন, তাহলে আপনাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আছে দেখুন ইললিটারেট, অর্থাৎ অশিক্ষিত, সে লিখতেও জানে না, পড়তেও জানে না, পড়াশোনা কিছুই জানে না, তাদের ক্ষেত্রে আপনি ইললিটারেট দেবেন।
আর কিছু কিছু ব্যক্তি আছে কি এবল টু রিড অ্যান্ড অর রাইট। আপনারা জানেন যে সর্বশিক্ষা মিশনের আওতায় একসময় গ্রামে গ্রামে পাড়াতে পাড়াতে বয়স্ক ব্যক্তিদের সাক্ষরতা অভিযানের স্বাক্ষর করে তোলা হয়েছিল। ওই সমস্ত ব্যক্তিদেরকে পড়ানো হতো এবং তাদেরকে নাম ঠিকানা এগুলো শেখানো হতো। সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে আপনারা কি করবেন, এবল টু রিড অ্যান্ড রাইট। নেক্সট ক্লাস 2, ক্লাস 5, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 10, সিনিয়র সেকেন্ডারি, ভোকেশনাল ট্রেনিং, ডিপ্লোমা, ব্যাচেলর ডিগ্রি, মাস্টার ডিগ্রি, ডক্টরেট অ্যান্ড আদার্স। এখানে আপনারা সবচেয়ে যেটা ভুল করেন সেটা হচ্ছে ডিপ্লোমা। অনেকের ধারণা আছে যে কম্পিউটারে যদি কেউ ডিপ্লোমা করে থাকে আপনারা এখানে ডিপ্লোমা করে দেন। হয়তো দেখা যাবে তিনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন, তারপরে তিনি ওই কম্পিউটারে ডিপ্লোমা করেছেন, আপনারা সেটাকে ডিপ্লোমা বলে ধরিয়ে নেন। ডিপ্লোমা কিন্তু ওটা নয়। এখানে প্রথাগত ট্রেডিশনাল যে এডুকেশান সেটাকেই বলেছে। অর্থাৎ আমি কোনটাকে ডিপ্লোমা বলবেন তাহলে না, আমি একটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পেরে যাবেন। ধরুন কেউ গ্র্যাজুয়েশান পাস করেছে, গ্র্যাজুয়েশান পাস করার পরে কোনো একটা সাবজেক্ট নিয়ে সে 1 বছর কি 2 বছরের কোনো একটা ডিগ্রি কোর্স করলো, সেটাকেই আপনি ডিপ্লোমা বলতে পারেন। কিন্তু আদারওয়াইজ আপনি কোনো কম্পিউটার সাবজেক্টকে আপনি ডিপ্লোমা বলতে পারবেন না। যদি সে কম্পিউটার নিয়ে পড়াশোনা করে তখনই আপনি তাকে কম্পিউটারে ব্যাচেলর ডিগ্রি বা মাস্টার ডিগ্রি তখন বলতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি শুধু কম্পিউটারের সার্টিফিকেট কোর্স করেছে বা 6 মাসের একটা ডিপ্লোমা করেছে বা 1 বছরের ডিপ্লোমা করেছে, ওইটা কিন্তু এখানে গ্রাহ্য হবে না। আর কি আছে, ডক্টরেট, মানে পিএইচডি করলে ডক্টরেট হয়। আদার্স, এইগুলো অপশানগুলো যেগুলো দেখাচ্ছে এর বাইরেও যদি কেউ কোনো পড়াশোনা করে থাকে তখন আপনি তাদেরকে আদার্স দেবেন। এরপরে আছে কি ম্যারিটাল স্ট্যাটাস। এর আন্ডারে কি কি অপশান আছে, ম্যারিড অর্থাৎ তিনি বিবাহিত কিনা, সিঙ্গেল অর্থাৎ তিনি এখনও পর্যন্ত বিয়ে করেননি, ডিভোর্স যাদের ডিভোর্স হয়ে গেছে তারা ডিভোর্স দেবেন, আর উইডো আর উইডোয়ার, এটা দুটো পার্থক্য আছে। উইডোটা হচ্ছে স্ত্রীদের ক্ষেত্রে, অর্থাৎ যে মহিলা স্বামী মারা গেছে তার ক্ষেত্রে আপনারা উইডো দেবেন, আর যে পুরুষ বিপত্নী তাকে দেবেন উইডোয়ার। আর ডেস্টিটিউট কাদের ক্ষেত্রে দেবেন না, যাদের ফ্যামিলিতে কেউ কোথাও নেই, সেই ব্যক্তি একমাত্র ওই ফ্যামিলিতে বিলংস করছে, তার পরিবারে আর কেউ নেই, সেই একা ব্যক্তি, তাদের ক্ষেত্রে আপনারা ডেস্টিটিউট দেবেন। নেক্সট অপশানটা কি আছে, ইজ দ্য মেম্বার দ্য হেড অফ দ্য ফ্যামিলি। এই মেম্বারটি কি ওই পরিবারের প্রধান? যদি প্রধান হয় তাহলে অবশ্যই ইয়েস করবেন, আর না হলে নো করবেন। বেশিরভাগ মহিলার ক্ষেত্রে বাড়ির প্রধান তার স্বামীই থাকে, তার জন্য বেশিরভাগ ক্ষেত্রে নোই হয় এবং বাই ডিফল্ট নোই চুজ করা থাকে। এরপরে আসছে ফ্যামিলি মেম্বার ডিটেলস। এই ফ্যামিলি মেম্বার ডিটেলসের ক্ষেত্রে আপনারা যে অপশানটা চুজ করবেন সেটা হচ্ছে 3টে অপশান এখানে দেওয়া থাকে, ফাদার্স, মাদার অ্যান্ড স্পাউস। স্পাউস বলতে হাজব্যান্ড অথবা ওয়াইফ। যদি আপনি স্ত্রীর তথ্য আপলোড করেন তাহলে স্পাউস হিসাবে তার হাজব্যান্ডের নাম হবে, আর যদি পুরুষের তথ্য দিয়ে থাকেন স্পাউস হিসাবে তার স্ত্রীর নাম হবে। বাবার নাম দিতেই পারেন, যদি সে বিবাহ না করেন সেই ক্ষেত্রে ফাদার অথবা মাদারের নাম দিতে হবে। এরপরে এইখানে যে ফ্যামিলির মেম্বারের নামটা লিখবেন, এই ফ্যামিলি মেম্বার নামের লেখার ক্ষেত্রে আপনারা বেশিরভাগ করেন কি, ফ্যামিলি মেম্বারের শুধুমাত্র নামটা দিয়ে দেন, কোনো পদবি দেন না। সেই ক্ষেত্রে এখানে দেখুন সুধীন্দ্রনাথ সাউ, আপনারা কি করতেন না শুধু সুধীন্দ্রনাথ দিয়ে বেরিয়ে যেতেন। এখানে কিন্তু সুধীন্দ্রনাথ সাউ দিতে হবে, অর্থাৎ পুরো নামটা তার লিখতে হবে পদবি সহ। এরপরে আসছে কি রিলিজিয়ন, কোন ধর্মাবলম্বী, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সি, আদার্স। যার যে ধর্ম সেই ধর্ম অনুযায়ী আপনারা এখানে চুজ করে নেবেন। এরপরে যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সেটা হলো কি সোশ্যাল ক্যাটাগরি। এই সোশ্যাল ক্যাটাগরিতে দেখুন 4টে অপশান দেওয়া থাকে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, জেনারেল। শিডিউল কাস্টকে আমরা এসসি শর্টে, শিডিউল ট্রাইবকে এসটি, ওবিসি আদার ব্যাকওয়ার্ড কাস্ট অ্যান্ড জেনারেল। আপনারা যেটা সবচেয়ে বেশি ভুল করেন সেটা কি না, রিলিজিয়নে কেউ যদি মুসলিম হয় আপনারা তাদের সোশ্যাল ক্যাটাগরি বেশিরভাগ ক্ষেত্রে ওবিসি করে দেন, এইটা আপনারা করবেন না। যদি সেই ব্যক্তির ফ্যামিলিটা সত্যিকারে ওবিসি ক্যাটাগরিতে হয় তাহলেই কেবলমাত্র ওবিসি দেবেন, সমস্ত মুসলিম কিন্তু ওবিসি নয়। তাই এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাই মুসলিম হলেই যে ওবিসি করে দেওয়া হয় এই জায়গাটা আপনারা কিন্তু ক্লিয়ার থাকবেন। জেনারেল করে সেভ করলে আপনাদের কোথায় পৌঁছে যাবেন, ব্যাঙ্ক ডিটেলসে পৌঁছে যাবেন। দেখুন
এখানে এই ব্যক্তির ব্যাঙ্ক ডিটেলসটা দেওয়া আছে। যেহেতু এটা পুরনো দলের তথ্য আমি দেখাচ্ছি আপনাদেরকে, যদি এটা নতুন ব্যক্তি হতো, নতুন মেম্বারের এন্ট্রি করতেন, তাহলে এটা ব্ল্যাঙ্ক থাকতো এবং এখানে নিচে ওই যেরকম প্লাস সাইনটা দেওয়া আছে ওই প্লাস সাইনটাই আপনাকে ক্লিক করতে হতো। প্লাস সাইনে ক্লিক করলে আপনার কাছে এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। সেখানে নেম ইন ব্যাঙ্ক পাসবুক, ব্যাঙ্ক পাসবুকে যা নাম আছে সেটা প্রথমে আপনাকে লিখতে হবে। তারপরে আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা পুট করতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা পুট করার পরে রি এন্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আর একবার আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। এরপরে দিতে হবে অ্যাকাউন্ট ওপেনিং ডেট, কোন ডেটে তাদের এই পাসবুকটা ওপেন হয়েছে, সেই ক্যালেন্ডারে একইভাবে ক্যালেন্ডার থেকে আপনারা ওপেনিং ডেটটা চুজ করে নেবেন। নেক্সট হচ্ছে কি আইএফসি কোড। আইএফসি কোডটা চুজ করার ক্ষেত্রে আপনাদেরকে আমি সবসময় বলি কি আইএফসি কোডটা লেখার পরে এখানে আতস কাচের মতো যে চিহ্নটা আছে ওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে ব্যাঙ্ক নেম, ব্রাঞ্চ নেম অটোমেটিক্যালি চলে আসবে। আর বিজিবি ব্যাংকের ক্ষেত্রে ব্রাঞ্চ নেমটা আপনাদেরকে বলে দিয়েছিলাম নিজেদের মতো করে চুজ করে নেবেন, কারণ কি ওদের সবগুলোরই আইএফসি কোড একই। আপনাদের শুধু ব্রাঞ্চটাকে ড্রপডাউন অ্যারো থেকে আপনাদেরকে চুজ করে নিতে হবে। এরপরে আসছে কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাইপ, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। যদি এটা নর্মাল সেভিংস অ্যাকাউন্ট হয়ে থাকে সেভিংস অ্যাকাউন্ট দেবেন, আর যদি দেখা যায় যে এটা জনধন যোজনার অ্যাকাউন্ট তাহলে অবশ্যই আপনারা জনধন যোজনার অ্যাকাউন্ট বলে চুজ করবেন। তারপরে আছে ব্যাঙ্ক পাসবুক, এর ছবি তুলতে হয়, পাসবুকের ফার্স্ট পেজের ছবি। পাসবুকের ফার্স্ট পেজের ছবিটা ক্যামেরাটাকে অন করবেন, অন করে ফার্স্ট পেজটাকে পুরোটা নিয়ে ক্রপ করে সুন্দর করে ছবিটা তুলে নেবেন। এরপরে নেক্সট আপনাকে দিতে হবে কি সেট অ্যাজ এ প্রাইমারি অর আদার্স। যদি কোনো ব্যক্তি দেখা যায় এক বা একাধিক পাসবই আছে তাহলে কি হবে, যেটা তার প্রধান পাসবই সেটাকে প্রাইমারি অ্যাকাউন্ট করবেন, বাকিগুলোকে নো করে সেভ করে বেরিয়ে যাবেন। নেক্সট অ্যাড্রেস। অ্যাড্রেসের ক্ষেত্রে কি করতে হয় আপনাদেরকে, এটা পুরনো দল বলে অ্যাড্রেসটা দেখাচ্ছে, আর নতুন দলের ক্ষেত্রে প্লাস সাইনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে প্রথমে আপনাকে দিতে হবে অ্যাড্রেস টাইপ প্রাইমারি অ্যান্ড আদার্স। যদি তার এটা পার্মানেন্ট ঠিকানা হয় তাহলে প্রাইমারি দেবেন, আর করেসপন্ডেন্ট ঠিকানা হলে আদার্স দেবেন। দিয়ে আপনাকে কি করতে হবে লোকাল আর রিমোট। লোকাল এটা না একদম প্রত্যন্ত রিমোট এলাকা, বেশিরভাগ ক্ষেত্রেই লোকাল হয়, লোকালটা বাই ডিফল্ট চুজ করে নেবেন। দিয়ে তারপরে অ্যাড্রেস লাইন 1-এ আপনারা কি লিখবেন না সে কোন গ্রামে থাকে সেই গ্রামের নাম দিলেন, তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম দিবেন, তারপরে দেবেন মৌজার নাম অর্থাৎ কোন মৌজায় তার বাড়ি, তারপরে দেবেন পিনকোড নাম্বার, তার যে পিনকোড আছে সেই পিনকোডটা দিয়ে আপনারা সেভ করে দেবেন। সেভ করে দিলে অ্যাড্রেসটা সেভ হয়ে যাবে। এরপরে আপনারা চলে যাবেন কোথায় কেওয়াইসি অ্যান্ড আদার্স আইডি। কেওয়াইসি অ্যান্ড আদার্স আইডির ক্ষেত্রে যদি আধার থেকে স্ক্যান করে নেন তাহলে অটোমেটিক্যালি এই আধারের তথ্যটা চলে আসবে। এখানে শুধু আধারের ফ্রন্ট পেজ আর রেয়ার পেজ এটাকে আপনাকে ছবিটা তুলে নিতে হবে। আমি তাও দেখিয়ে দিচ্ছি, প্লাস সাইনের সিম্বলটা দিয়ে এখানে যেহেতু আপনি কেওয়াইসি করবেন কেওয়াইসি টাইপ চুজ করে নেবেন। তারপরে আসছে যেহেতু এখানে আধার কার্ডটা আছে এখানে আপনারা ভোটার কার্ড চুজ করে নেবেন, তারপরে ভোটার কার্ডের নাম্বার দেবেন। নাম্বার দিয়ে ফ্রন্ট ফটো বলতে ওই ভোটার কার্ডের সামনের ছবি আর রেয়ার ফটো বলতে পেছনের ছবি, দুটোই আপনারা ওই প্লাস সিম্বলে গিয়ে চুজ করে নেবেন। ক্যামেরা অন করে চুজ করতে পারেন, বা যদি আপনার ডিভাইসে ওই ছবিটা থাকে সেখান থেকেও আপনি আপলোড করে নিতে পারেন, নিয়ে সেভ করবেন। আধার কার্ডের ক্ষেত্রেও সেম, এখানে আপনাদের আইডি টাইপে আধার চলে আসবে, আধার নাম্বার দেবেন, দিয়ে ফ্রন্ট ফটো বলতে আপনার হচ্ছে আধার কার্ডের সামনের পেজের ছবি দেবেন, রেয়ার ফটো বলতে আপনার পেছনের পেজের ছবি দেবেন, দিয়ে সেভ করে দেবেন। দিলে আপনার আধার কার্ডের কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। এরপরে আসছে মোর ডিটেলস। মোর ডিটেলসের মধ্যে যে তথ্যগুলো দেওয়া থাকে সেগুলো হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট। আমি বলেই দিয়েছিলাম আগের ভিডিওতে যে মোর ডিটেলসে এই লাইভলিহুড অ্যাক্টিভিটিগুলো আমি প্রত্যেকটার মানে ভালো করে বোঝাবো। যদি কেউ পূর্বের ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন, কারণ পূর্বের ভিডিওটা না দেখলে এই ভিডিওতে আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে। এই প্রাইমারি লাইভলিহুড অ্যাক্টিভিটির ক্ষেত্রে আপনাদেরকে একটা ফিল্ড চুজ করতে হয়, সেকেন্ডারি আর টার্সিয়ারি এই যে দুটো অপশান আছে, যাদের 2-3টে সোর্স থেকে ইনকাম হয় তারা সেকেন্ডারি টার্সিয়ারি বলে আপনারা সোর্স দেবেন লাইভলিহুড অ্যাক্টিভিটির ক্ষেত্রে। কিন্তু প্রত্যেক ব্যক্তির প্রাইমারি লাইভলিহুড অ্যাক্টিভিটিটা মাস্ট, অর্থাৎ কোনো ব্যক্তি উইথাউট জীবন জীবিকা থাকতে তো পারে না, উইথাউট লাইভলিহুড অ্যাক্টিভিটি সে তো বাঁচতে পারবে না, তাই উইথাউট লাইভলিহুড অ্যাক্টিভিটিতে আপনারা করবেন না। তাই প্রাইমারি লাইভলিহুড অ্যাক্টিভিটি অবশ্যই আপনাকে দিতে হবে
সেকেন্ডারি এবং টার্সিয়ারিটা যদি থাকে তাহলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। তাহলে প্রাইমারি লাইভলিহুড অ্যাক্টিভিটির আন্ডারে কোন কোন অপশানগুলো আছে সেই অপশানগুলোর প্রত্যেকটার মানে আপনারা জেনে নিন। জেনে নিলে আপনাদেরকে করতে সুবিধা হবে। তো চলুন বলে দিচ্ছি একটা একটা করে। প্রথমে আছে কি এগ্রিকালচার অ্যাক্টিভিটি। এগ্রিকালচার অ্যাক্টিভিটি বলতে কি বোঝায় না চাষবাসকে বোঝায়। আর অর্গানিক এগ্রিকালচার অ্যাক্টিভিটি বলতে কি বোঝায় না জৈব পদ্ধতিতে কৃষিকাজকে বোঝায়, অর্থাৎ যেখানে কোনো রাসায়নিকের ব্যবহার হয় না। হর্টিকালচার অ্যাক্টিভিটি বাগান চাষকে বোঝায়। লাইভলিহুড রেয়ারিং ডেয়ারি অর্থাৎ দুগ্ধ উৎপাদনকে বোঝায়। গাভী পালন করে যদি দুগ্ধ উৎপাদন করে জীবন নির্বাহ করে তখন কিন্তু আপনারা দেবেন কি লাইভলিহুড রেয়ারিং ডেয়ারি। লাইভলিহুড রেয়ারিং গোটারি না যারা ছাগল চাষ করছে, ভেড়ার চাষ করছে তাদের ক্ষেত্রে লাইভ স্টক রেয়ারিং গোটারি। যারা মুরগির প্রতিপালন করছে বা হাঁসের পালন করছে সেটার ক্ষেত্রে লাইভ স্টক রেয়ারিং পোলট্রি। আদার্স লাইভ স্টক রেয়ারিং এইগুলো ছাড়াও অর্থাৎ গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো ছাড়াও যদি কোনো পশু পাখি পালন করে থাকে, ডোমেস্টিক প্রাণী পালন করে থাকে তখন কিন্তু তাদের আদার্স লাইভ স্টক রেয়ারিং হিসাবে ধরা হবে। ফিশারি অ্যাক্টিভিটি যদি মাছ চাষ করে থাকে তাহলে ফিশারি অ্যাক্টিভিটি। এরপরে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট NTFP কালেকশান, নন টিম্বার ফরেস্ট প্রোডাক্ট কালেকশান, অর্থাৎ কাঠ ছাড়া অন্য কোনো জিনিস যেগুলো বন থেকে সংগ্রহ করা হয় যেমন মধু, মোম, শালপাতা এগুলোর ক্ষেত্রে নন টিম্বার ফরেস্ট প্রোডাক্ট কালেকশান অপশানটা হবে। ম্যানুফ্যাকচারিং হ্যান্ডলুম যদি কেউ তাঁতের কাজ করে থাকে, তাঁতের কোনো জিনিস তৈরি করে থাকে সেক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং হ্যান্ডলুম হবে। কোনো ব্যক্তি যদি কোনো খাবার তৈরি করে জীবন নির্বাহ করে তাহলে ম্যানুফ্যাকচারিং ফুড প্রসেসিং হবে। ম্যানুফ্যাকচারিং আদার্স এছাড়াও হ্যান্ডলুম এবং ফুড প্রসেসিং ছাড়াও যদি কোনো কিছু উৎপাদন করে থাকে তাহলে ম্যানুফ্যাকচারিং আদার্স হবে। ট্রেডিং অল টাইপস যে কোনো ধরনের ব্যবসা, যে কেউ ব্যক্তি যদি কোনো ব্যবসা করে থাকে তাহলে তার ক্ষেত্রে দেবেন ট্রেডিং অল টাইপস। আর যদি কোনো ব্যক্তি কোনো সার্ভিস অর্থাৎ পরিষেবার সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত থাকে যেমন চুল কাটা, টেলারিং করা, অ্যাম্বুলেন্স চালানো এই সমস্ত পরিষেবার সঙ্গে যুক্ত থাকে তাহলে সার্ভিস অল টাইপ দেবেন। আর ট্রেডিং ভেজিটেবলস মানে শাকসবজির ব্যবসা করছে তাদের ক্ষেত্রে ট্রেডিং ভেজিটেবলস দেবেন। ম্যানুফ্যাকচারিং হ্যান্ডিক্রাফট ছোট ছোট হাতের কোনো জিনিস বানাচ্ছে তাহলে কিন্তু ম্যানুফ্যাকচারিং হ্যান্ডিক্রাফট হবে। স্যালারিড জব গভর্নমেন্ট অর্থাৎ কোনো সরকারি চাকরি করছে তাদের ক্ষেত্রে হবে কি স্যালারিড জব গভর্নমেন্ট। স্যালারিড জব প্রাইভেট যারা কোনো কোম্পানির কাজ করছে তাদের ক্ষেত্রে স্যালারিড জব প্রাইভেট হবে। ডেলি ওয়েজেস NRGA 100 দিনের কাজ করছে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্টের আওতায় যদি কেউ কাজ করে থাকে, যেটাকে আমরা বাংলা ভাষাতে 100 দিনের কাজ বলি, সেটা যদি কেউ করে থাকে ডেলি ওয়েজেস বেসিসে তাহলে সেই ডেলি ওয়েজেসে এটা চলে আসবে। আর যদি কেউ দিনমজুরি করে থাকে তাহলে ডেলি ওয়েজেস আদার্স অপশানটা হবে। কমিউনিটি ক্যাডার সার্ভিস আমাদের সঙ্গে অনেক কমিউনিটি ক্যাডার আছে, CSP, SC, ITCRP, বিভিন্ন ধরনের FLCRP, প্রাণী মিত্রা, মিন মিত্রা এগুলো সব কিন্তু কমিউনিটি ক্যাডার সার্ভিসের আওতায় পড়ে যাচ্ছে। আদার্স লাইভলিহুড অ্যাক্টিভিটি এইগুলো ছাড়াও যদি অন্য কেউ কোনো কাজের সঙ্গে যুক্ত হয় তাদের ক্ষেত্রে আপনারা আদার্স লাইভলিহুড অ্যাক্টিভিটি দেবেন, দিয়ে বেরিয়ে যাবেন। এটা হলো মোর অপশান। এরপরে আসছে কি সেকেন্ডারি লাইভলিহুড অ্যাক্টিভিটি। সেকেন্ডারি লাইভলিহুড অ্যাক্টিভিটিও সেমভাবে ওই লাইভলিহুডগুলোই আছে, থাকার পরে একদম শেষে দেখুন নো সেকেন্ডারি লাইভলিহুড অ্যাক্টিভিটি, অর্থাৎ কোনো ধরনের দ্বিতীয় শ্রেণীর কোনো জীবন জীবিকার সঙ্গে যুক্ত নয়। যদি এরকম ক্ষেত্রে না হয়ে থাকে, অন্য কোনো কাজ যদি না করে থাকে তাহলে নো সেকেন্ডারি লাইভলিহুড অ্যাক্টিভিটি করবেন। আর টার্সিয়ারির ক্ষেত্রেও সেম আছে, নো টার্সিয়ারি লাইভলিহুড অ্যাক্টিভিটি শেষ অপশানটা আছে, আপনারা চুজ করে নেবেন। এরপরে আসছে কি পোস্ট বা ডেজিগনেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পোস্ট বা ডেজিগনেশন কি না একজন ব্যক্তি দলের ক্ষেত্রে 4টে পোস্টে থাকতে পারে। কোন 4টে পোস্ট? হয় সে প্রেসিডেন্ট হবে, না হয় সে সেক্রেটারি হবে, না হয় সে ট্রেজারার হবে, না হলে সে মেম্বার হবে। 3 জন ব্যক্তি প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার হতে পারে। বাকি যে 7 জন ব্যক্তি তারা কি হয়? মেম্বার হয়। তাই এই ব্যক্তি যদি মেম্বার হয় তাহলে মেম্বার দেবেন, আর যদি প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারারের মধ্যে কেউ হয় তাহলে যেটা হবে সেটাই দেবেন। এরপরে আসছে ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সটা যদি এখানে ইয়েস করেন পরবর্তী যে স্টেপটা আছে তাহলে কোন ইন্স্যুরেন্স করে সেটা দিতে হবে, আর যদি নো করেন তাহলে পরবর্তী ইন্স্যুরেন্স কিছু দিতে হবে না।
তাই প্রত্যেক ব্যক্তির ইন্স্যুরেন্স কিন্তু মাস্ট, ইন্স্যুরেন্স অবশ্যই থাকে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই ইন্স্যুরেন্স করে দেয় ব্যাঙ্ক থেকে, তাই ইন্স্যুরেন্সটা অবশ্যই ইয়েস করবেন। আর ইজ দ্য মেম্বার এ ক্যাডার, ওই যে যদি কোনো এই ব্যক্তিটা যদি কোনো ক্যাডার হিসাবে কাজ করে থাকে, সংঘ সমবায় বা দলের কোনো ক্যাডার হিসাবে কাজ করে থাকে, মেনলি সংঘ সমবায়েরই ক্যাডার হয়, তো যদি সে ক্যাডার হয় তাহলে অবশ্যই ইয়েস করবেন, আর না হলে নো করবেন। নো করে সেভ করে দেবেন। সেভ করে দিলে কোথায় চলে যাবেন না ইন্স্যুরেন্সে চলে যাবেন। ইন্স্যুরেন্সের আওতায় কয়েকটা ইন্স্যুরেন্স আছে, একটু ভালো করে এর মানেগুলো জেনে নিন, তাহলে আপনাদেরকে কাজ করতে সুবিধা হবে। কি কি ইন্স্যুরেন্স আছে? প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, অর্থাৎ 20 টাকা করে বছরে একটা প্রিমিয়াম কাটে। এটাতে কি হয়, 2 লক্ষ টাকা অ্যাক্সিডেন্টাল ডেথের ক্ষেত্রে বেনিফিট পান। আর প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা, এটা কি 436 টাকা প্রিমিয়াম কাটে বছরে, 2 লক্ষ টাকা পর্যন্ত বেনিফিটেড পাবেন যে কোনো ধরনের মৃত্যুর ক্ষেত্রে অথবা অঙ্গহানির ক্ষেত্রে। যদি একটা হাত একটা চোখ পুরোপুরি নষ্ট হয়ে যায় তাহলে 1 লক্ষ টাকা করে আপনি বেনিফিট পাবেন। আর যদি দুটো চোখ দুটো হাত পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি 2 লক্ষ টাকা পর্যন্ত বেনিফিট পাবেন। এরপরে আরও কিছু বিমা আছে, যেমন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী শ্রমযোগী মধ্যম যোজনা, অটল পেনশন যোজনা। এই অটল পেনশন যোজনাটা হয় 60 বছরের পরে একটা পেনশন স্কিম, যেটা আপনাদের বয়স অনুপাতে প্রিমিয়াম দিতে হয়। অনেকে করে থাকে, যদি করে থাকে তাহলে অবশ্যই অপশানটা চুজ করে নেবেন। তারপরে স্টেট স্পেসিফিক কিছু অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স থাকে, স্টেট স্পেসিফিক কিছু লাইফ ইন্স্যুরেন্স থাকে, স্টেট স্পেসিফিক কিছু হেলথ ইন্স্যুরেন্স থাকে। যদি এরকম কেউ কিছু করে থাকে তাহলে অবশ্যই দেবেন। এছাড়াও কিছু কিছু ব্যক্তি কি করে থাকে, এলআইসি, পিএলআই এবং আদার্স কিছু ইন্স্যুরেন্স করে থাকে। পিএলআইটা কি, পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, এলআইসি তো জানেন, আর হচ্ছে আদার্স। এগুলো যদি কেউ করে থাকে তাহলে অবশ্যই এই অপশানটা চুজ করবেন। আর স্টেট স্পেসিফিক কিছু পেনশন স্কিম থাকে, সেগুলো যদি কেউ করে থাকে তাহলে এটা চুজ করবেন, করে সেভ করবেন। সেভ করে দিলে কি হবে না আপনার ইন্স্যুরেন্সটা চুজ হয়ে গেল। এবার ওই ইন্স্যুরেন্সের একটা ভ্যালিডিটি ডেট দিতে হয়। পিএমএসবিওয়াই আর পিএমজেজিবিওয়াই এই দুটোর একটা ভ্যালিডিটি থাকে, অর্থাৎ 1 বছর করে, এর তো প্রিমিয়াম 1 বছর করে ভ্যালিডিটি থাকে। সেই 1 বছরের ডেটটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে প্রত্যেক বছর, বেশিরভাগ ক্ষেত্রে মে মাসেই হয় দেখবেন, মে মাসে পুনরায় আবার ডেটটাকে চেঞ্জ করে সেভ করতে হয়। ঠিক আছে, এগুলোর কোনো তো ম্যাচুরিটি থাকে না, আজীবনকাল দিতে হয়, তার জন্য কোনো ম্যাচুরিটি থাকে না, তাই এগুলোরকে ভ্যালিডিটি থাকে। তাই এইগুলোর ক্ষেত্রে অবশ্যই একটা মে মাসে 1 বছর করে প্রিমিয়াম থাকে, যে মাসে করে থাকে, মেনলি কিন্তু মে মাসেই হয়ে থাকে ইন জেনারেল ক্ষেত্রে, তবে ব্যতিক্রমও থাকতে পারে, সেটা আপনারা দেখে নেবেন কার ক্ষেত্রে কোন মাসে ভ্যালিডিটি ডেট দেওয়া আছে, সেই অনুযায়ী কিন্তু আপনারা ভ্যালিডিটি ডেটটা দেবেন, দিয়ে আপনারা সেভ করবেন। এই হচ্ছে আজকের একজন মেম্বারের কীভাবে তথ্য এন্ট্রি বা মডিফিকেশান করতে হয় তার ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আপনার মতো যে সমস্ত ব্যক্তি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, কেবলমাত্র দেখে যাচ্ছেন, তাদের কাছে বিশেষ অনুরোধ, অবশ্যই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশানটাকে অন করে রাখবেন। যখনই কোনো ভিডিও আমি নতুন করে পোস্ট করব অবশ্যই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই খুব ভালো থাকবেন, আগামী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ।